খুলনায় সার্জিক্যাল এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। তিনি দলটির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক। গুলিবিদ্ধ অবস্থায় তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মোতালেব শিকদারকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নিয়ে আসে। তার বাড়ি নগরীর সোনাজাঙ্গা থানাধীন পল্লী মঙ্গল স্কুল এলাকায়। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে এবং মূল ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর হামলার প্রতিবাদে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে সংহতি জানায় বিএনপি, জামাত, এনসিপি সহ গণমাধ্যম ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী নেতারা। তারা অতি সত্বর হামলাকারীদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। দেশের গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি বলে মন্তব্য করেন আলোচকরা। সভা শেষে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। আমাদের যে সাংবাদিকদের এবং আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতায় প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় সংহতি জানান বিএনপি, জামাত ও এনসিপি নেতারা। এ সময় তারা গণমাধ্যমের পাশে থাকার অঙ্গীকার করেন। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে, কারণ জুলাই যুদ্ধ ছিল এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আমাদের প্রত্যেকের অস্তিত্বের সাথে জড়িত। কোনো অবস্থায় এটার উপর হামলা কেউ গ্রহণ করবেন না, আমরা কেউ এটা মেনে নিতে পারি না। এটা যাতে ফুল স্টপ হয়। সব রাজনৈতিক দল, সুশীল সমাজে যারা আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা দায়িত্ব পালন করছেন, সরকার সহ আমরা সবাই যাতে আমাদের অবস্থানটাকে সুস্পষ্ট করি, ঐক্যবদ্ধ থাকি, ইউনাইটেড থাকি, সেটি আজকে জাতির প্রত্যাশা। শরীফ ওসমান হাদি তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পরে কি কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে, এটার একটা চক্রান্ত পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে। কারণ ঘটনাগুলো দেখে আমাদের কাছে এটাই মনে হয়েছে। এ সময় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ডেইলি স্টার ও প্রথম আলোর সাংবাদিকদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কথা বলেন আরও কয়েকজন গণমাধ্যম ব্যক্তিত্ব। যখন সংবাদকর্মীরা কাজ করছেন, তখন পত্রিকা অফিসের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে এবং দমকল বাহিনী আসবার সুযোগ বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে খুব পরিষ্কারভাবে এই গোষ্ঠীটির লক্ষ্য প্রস্ফুটিত হয়েছে। ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই, এটার মানে কি? দে ডিডন্ট অনলি ওয়ান্ট টু বার্ন দ্য বিল্ডিং, দে ওয়ান্টেড টু মার্ডার। এবং আর 15 মিনিট হলেই যদি আগুন জ্বলতো, তাহলে অনেকেই সেই ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে অক্সিজেন অভাবে মারা যেতেন। তাহলে কি আমরা এইভাবে মারা যেতে চাই না? এইভাবে আমরা আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। প্রতিবাদ সভায় নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান ব্যক্ত করেন। একই সঙ্গে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার প্রতিশ্রুতি দেন তারা। আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই ব্যর্থতার কারণে আমরা সকলেই, আমাদের পুরো দেশবাসীর দায় এটাকে প্রতিহত করা। ডেফিনেটলি, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু মূল দায়িত্ব সরকারের। শুভবুদ্ধির মনে হয় দেশ থেকে নির্বাসিত হয়েছে, তারপরেও আমরা কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছি, আমাদেরকে লড়তে হবে এখন। প্রতিবাদ সভা শেষে মানববন্ধনে অংশগ্রহণ করে মব ভায়োলেন্সের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেন সবাই। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ওসমান হাদির হত্যাকারীদের অবস্থান স্পষ্ট নয়, তবে বৈধ পথে বিদেশে যাওয়ার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি কথা জানান। তিনি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। মূল হোতা ফয়সালকে গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনী আপ্রাণ চেষ্টা করছে। ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে গতকাল কিন্তু আমরা একটা প্রেস ব্রিফিং আপনাদের করা হয়েছে এবং ওখানে যারা যারা এটার সাথে, মানে ওদের থেকে তো আমি ইনফরমেশন পাই, মানে মেইন লোকগুলি আপনাদের ওই ইনফরমেশন দিচ্ছে।
ওইটা ছাড়া আমার কাছে এক্সট্রা কোনো ইনফরমেশন একদিনে ওইরকম কোনো পরিবর্তন হয়নি। একদিনে আর ওইরকম কোনো পরিবর্তন, যেমন প্রথম আলোর এটা পরিবর্তন আছে যে সকাল পর্যন্ত আমাদের ছিল 10 জন, এখন হয়ে গেছে 17 জন। তারপরে আপনার ইসেরটা যেটা ওই কি বলে 30 সালের ওখানে যে ময়মনসিংহে হলো, ওই ঘটনাটায় অলরেডি আমরা কিন্তু র্যাব 7 জন এবং পুলিশ 3 জন অ্যারেস্ট করা। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 17 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত 31 জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি আরও জানান, প্রথম আলো মামলা করেছে, তবে দ্য ডেইলি স্টারের মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, ক্ষতির পরিমাণ হিসাব করে মামলা করবে বলে জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় 4টি আইনে মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, সিটিটিসি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে এবং আমরা গ্রেফতারের প্রচেষ্টাও অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক 13 জন এবং সিটিটিসি কর্তৃক 3 জন, ডিবি কর্তৃক 1 জন, মোট 17 জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। তাদের কাছ থেকে, একজন আসামির কাছ থেকে ওইখান থেকে নিয়ে যাওয়া টাকার মধ্যে নগদ 50,000 টাকা এবং সেই টাকা দিয়ে সে একটা টিভি কিনছে, একটা টাচ ফ্রিজ কিনছে, সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে আজ থেকে ভোটের গাড়ির প্রচারণা শুরু হচ্ছে। রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সোমবার বিকেল 4টায় ভিডিও বার্তার মাধ্যমে ভোটের গাড়ি উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। ভোটের গাড়ি প্রচারণার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং গণভোট সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে। জুলাই আন্দোলন দমাতে গ্যাং অফ 4-এর সদস্য ছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক। মানবতাবিরোধী অপরাধের মামলায় এই 2 জনের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন শেষে গণমাধ্যমে এই কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আগামী 4 জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ওই দিন শুনানি করবেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানিতে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, গণভ্যুত্থান দমনে সালমান এফ রহমান ও আনিসুল হক কারফিউ জারির জন্য শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন। এই মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে কারফিউ জারি করে আন্দোলনকারীদের দমন ও শেষ করে দেওয়ার পরিকল্পনায় ভূমিকা, গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে হত্যার উস্কানি এবং 286টি মামলায় প্রায় 4.5 লাখ ছাত্র জনতাকে আসামি করার অভিযোগ। সালমান এফ রহমান, আনিসুল হক, মোহাম্মদ আলী আরাফাত এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই 4 জনে যাদেরকে গ্যাং অফ 4 নামে ডাকা হতো, তারা পরিকল্পনা করেছেন যে কিভাবে এই আন্দোলন দমনে, কোথায় কিভাবে অপারেশন হবে, কি অস্ত্র ব্যবহার হবে, কিভাবে হত্যা করা হবে, কাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হবে এবং কিভাবে তাদেরকে জেলে রাখা হবে, রিমান্ডে নেওয়া হবে, এই সব কিছুর পরিকল্পনা এই 2 জন আসামির মধ্যে তারা করেছেন। তারা জরুরি অবস্থা জারির জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন এবং সেই জরুরি অবস্থা কার্যকর করার ব্যবস্থা করেছেন। ছাত্র জনতাকে হত্যা করার জন্য নির্দেশনা, পরিকল্পনা সবকিছু এই গ্যাং অফ 4-এর মাধ্যমে হয়েছে। স্পেশালি এই 2 জন আসামি করেছেন। পৌষের প্রথম ভাগে সারা দেশে বেড়েছে কুয়াশার দাপট, বইছে হিমেল হাওয়া। ঠান্ডায় জবুথবু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। কুয়াশার পাশাপাশি আকাশ মেঘলা থাকায় কোথাও কোথাও বেলা গড়ালেও দেখা মেলেনি সূর্যের। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 12.3 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য বলছে, আগামীকালও অনেক জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে শামস সাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। তীব্র শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। কনকনে ঠান্ডায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম। গত 2 দিন ধরে সূর্যের দেখা মিলছে না চুয়াডাঙ্গায়। এতে জনজীবনে শীত অনুভূত হচ্ছে। প্রতিদিনই হ্রাস পাচ্ছে তাপমাত্রা। শীতে চরম ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, গত 2 দিন ধরেই জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আকাশ মেঘলা থাকায় দেখা মিলছে না সূর্যের। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসায় শীত বেশি অনুভূত হচ্ছে।
ঝিনাইদহে তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে জনজীবন। গত 3 দিনের বেশিরভাগ সময় দেখা মেলেনি সূর্যের, সেই সাথে হালকা হিমেল হাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। শীতের কারণে বেশি কষ্ট পাচ্ছে নির্ময়ের খেটে খাওয়া মানুষেরা। একটু উষ্ণতা পেতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। এদিকে শীতের সাথে হালকা কুয়াশার কারণে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। দেশের উত্তর পশ্চিমের ভারত সীমান্ত ঘেঁষা জেলা চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জবদুবু হয়ে পড়েছে জনজীবন। কনকনে শীতে মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। তীব্র শীতে জেলায় সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ শীতকালীন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। নওগাঁ জুড়ে নেমেছে শীতের তীব্রতা। গত 2 দিন ধরে ঘন কুয়াশা ও শীতল মেঘে ঢেকে আছে আকাশ, ফলে বেড়েছে শীতের দাপট। হিমেল বাতাসে সকাল থেকে রাত পর্যন্ত কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। সাধারণ মানুষের চলাফেরায় দেখা দিয়েছে ভোগান্তি। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহনগুলোকে। ঘন কুয়াশা, হিমশীতল বাতাস আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় কাইল হয়ে পড়েছে ময়মনসিংহের জনজীবন। রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির ফোঁটার মতো পড়ছে শিশির। দিনের তাপমাত্রাও কমছে, বাড়ছে শীতের প্রকোপ। কনকনে শীতে দুর্ভোগে আছে খেটে খাওয়া মানুষ। বিশেষ করে ভোর থেকে মাঠে কাজ করা শ্রমিকদের বেশি দুর্ভোগে পড়তে হয়। দিনের বেলায়ও যানবাহনকে চলতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে চুয়াডাঙ্গার জীবননগর থেকে শীতের তীব্রতার খবর জানাবেন প্রতিনিধি মিঠুন মাহমুদ। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে গত কয়েকদিন ধরে কিন্তু চুয়াডাঙ্গা জেলাতে প্রচণ্ড পরিমাণে শীত অনুভূত হচ্ছে। ইতিমধ্যে শীতের কারণে যে সমস্ত খেটে খাওয়া মানুষরা তারা কিন্তু অনেকটাই মানবত জীবনযাপন করছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখছেন, এটা চুয়াডাঙ্গা শহরের মেন শহর। আমি যদি আপনার দেখায় দেখছেন, এখন কিন্তু 2টা বাজে, প্রায় 2টার ভিতরেই অর্থাৎ 1:30টার দিকে কিন্তু সূর্যের আলো দেখা গিয়েছে। এর আগে সকাল থেকে ঘন কুয়াশা ছিল, যার ফলে কিন্তু এই শীত এবং ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষ কিন্তু ঘর থেকে বের হয়নি। আমরা আজকে সকালে আবহাওয়া অফিসে কথা বলেছি, আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে চুয়াডাঙ্গায় 11.7 ডিগ্রি সেলসিয়াস। গতকালকেও কিন্তু ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আমরা চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতাল সহ জেলার যে সমস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে প্রতি জায়গাতেই কিন্তু খোঁজ নিয়েছি, জানতে পেরেছি প্রতিটা স্বাস্থ্য কমপ্লেক্সে এই শীতের কারণে ঠান্ডা যদি রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। বিশেষ করে ঠান্ডা, কাশি, জ্বর এ ধরনের রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে বেশি, আর সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ইতিমধ্যে হাসপাতালগুলোতে যে পরিমাণে রুগী বাড়ছে, তাতে করে কিন্তু চিকিৎসকদের চিকিৎসা সেবা দিতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। এবং চিকিৎসক জানিয়েছে যে এ ধরনের যে অবস্থায় দাঁড়িয়েছে, তাতে করে আরও কিন্তু রুগী বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা ইতিমধ্যে আবহাওয়া অফিসে কথা বলে তারা কিন্তু জানিয়েছে এ ধরনের আবহাওয়া কিন্তু আরও বেশ কয়েকদিন থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে এই জেলাতে যে সমস্ত শ্রমিকরা আছে, আমরা দেখেছি সকাল থেকে তারা কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করছে, একেবারে প্রয়োজন ছাড়া কিন্তু ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না। তো সব মিলে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা জেলা শীতের সর্বশেষ তথ্য। পদ্মা নদীতে দেখা দিয়েছে ভয়াবহ নাব্যতা সংকট। বিআইডব্লিউটি এর অপরিকল্পিত ড্রেজিং কার্যক্রমে নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, যার ফলে দেশের অন্যতম ব্যস্ত দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচলে সৃষ্টি হয়েছে চরম বিপর্যয়। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দৌলদিয়ার গুরুত্বপূর্ণ 7 নম্বর ফেরিঘাট। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও যানবাহন চালক। প্রতিনিধি মোমিন শেখের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে পদ্মা নদীতে তৈরি হয়েছে ভয়াবহ নাব্যতা সংকট। নদীর বিভিন্ন স্থানে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, যার ফলে ব্যাহত হচ্ছে দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। নাব্যতা সংকটের কারণে নির্ধারিত সময়ে নদী পার হতে পারছেন না ফেরিগুলো। কখনো মাঝ নদীতে আটকে থাকতে হচ্ছে দীর্ঘ সময়, আবার কখনো সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হচ্ছে ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়ছে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকেরা। আমাদের নদীগুলোর নাব্যতা সংকট যে নিরসন করতে হবে, সেই বিষয়টা সঠিকভাবে যদি কাজ করা হয় স্বচ্ছতার সহিত, তাহলে কিন্তু আপনার নাব্যতা সংকট থাকবে না। এখানে কিছু লোক আছে জাম বাঁধায় রাখে, জাম বাঁধে টাকা খেয়ে ওই জন্য গাড়ি ছাড়ে, আমাদের গাড়ি ছাড়ে না। সুন্দরভাবে যদি ফেরি পরিচালনা করা হয় তাহলে তো যানজট হবে না। স্থানীয়দের অভিযোগ, সঠিক পরিকল্পনা ও সমন্বয় ছাড়াই ড্রেজিং কার্যক্রম চালানোর ফলে নদীর একাংশ গভীর হলেও অন্য অংশ নতুন নতুন চর তৈরি হয়েছে। এতে নাব্যতা সংকট আরও তীব্র হচ্ছে বলে মনে করছেন তারা।
এগুলার যারা দায়িত্বে আছে তাদের একটু যদি তারা পর্যবেক্ষণ ভালো করে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ফেরি যেভাবে চলে সেভাবে আমাদের ঢাকা পৌঁছাতে লেট হয়, ওইখানে যা টিপ ধরতে লেট হয়, অনেক রকম সমস্যা আর কি। নদীতে যদি ড্রেসিং করে বালি যদি কাটে রাখা হয় তাহলে তো ফেরি চলাচলের সুবিধা হয়, ফেরি চলাচল করতে পারতেছে না বিধায় তো এই জামটা হচ্ছে। নাব্যতা সংকট ও চলমান ড্রেজিং কাজের কারণে গত 13 ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাট। তবে কবে নাগাদ এই সংকট কাটবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি সংশ্লিষ্টরা। এটা আমাদের কাজের অংশ, কন্টিনিউয়াস প্রসেস। শুকনা মৌসুমে ড্রেজিং করে নৌপথ সচল রাখা হয়। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হবে, এটা পুরো টিম আছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে, সবাই নিয়ে বসে একবারে পরিকল্পিতভাবে না অপরিকল্পিতভাবে হচ্ছে এটা তো ডিফাইন করা নাই। আর আপনার এখন যে সমস্যা সেটার জন্য কথা হয়েছে, এটা দ্রুত হয়ে গেলেই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এই বিষয়ে আমি ইতিমধ্যে এক্সএনকে বলেছি, আমি যে ড্রেজিং এর যে এক্সএন আছে বলছি, পানি কমার কারণে নাব্যতা সৃষ্টি হয়েছে, 7 নম্বরে ফেরি ভিড়তে পারতেছে না, একটু জরুরি ড্রেজিং এর মাধ্যমে এর নাব্যতা সৃষ্টি করার জন্য। পদ্মা নদীর নাব্যতা সংকট শুধু যাত্রীদের ভোগান্তি বাড়াচ্ছে না, ব্যাহত হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রম। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। 16 ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধের বিজয় ঘোষিত হলেও দেশের সর্বশেষ পাক হানাদার মুক্ত হয়েছিল বরিশালের গৌরনদী। দীর্ঘ 28 দিন মুক্তিবাহিনী ও মুজিব বাহিনীর যৌথ আক্রমণের পর 22 ডিসেম্বর গৌরনদী কলেজে অবস্থানরত শতাধিক পাক সেনা মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। স্বাধীনতার দীর্ঘ 54 বছর পরেও এখানে নির্মিত হয়নি কোনো স্মৃতিস্তম্ভ। বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন সাইদুর রহমান আবির। 1971 সালের 25 এপ্রিল পাক সেনারা ঢাকা বরিশাল মহাসড়ক দিয়ে বরিশাল অঞ্চলে প্রবেশের মাধ্যমে হত্যাযজ্ঞ শুরু করে। তাদের প্রবেশের খবর শুনে মুক্তিযোদ্ধারা গৌরনদীর কটকস্থলে সাউদের খালপার নামক স্থানে বটগাছের পেছনের অংশে পাক সেনাদের প্রতিহত করার জন্য বাক্কার অবস্থান নেন। হানাদাররা সেখানে পৌঁছলে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে সেদিন পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে প্রথম শহীদ হন আগলঝাড়ার আলাউদ্দিন ওরফে আলাবক্স, গৌরনদীর নাঠই গ্রামের সৈয়দ আবুল হাশেম, চাঁদশিল পরিমল মণ্ডল ও বাটাজোরের মুক্তার হোসেন। মুক্তিযোদ্ধাদের গুলিতে ওই দিন 8 জন পাক সেনা নিহত হন। এটাই ছিল বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলের স্থলপথে প্রথম যুদ্ধ এবং এরাই হচ্ছেন প্রথম শহীদ। 25 এপ্রিল 1971 সালে এই বটগাছের পাশে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধারা প্রতিমা হানাদার এদিক দিয়ে আসবে, তারা জানতে পারছে। এর ভিতরেই পাক সেনারা উত্তর দিক থেকে আইসে পড়তে ব্রিজ করুন, আমরা ফায়ার শুরু করে দিলাম। পরে ওরা পাল্টা ফায়ার করলো, ওইখানেই আমাদের 4 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়। সৈয়দ আবুল হাশেম, পরিমল চন্দ্র, মুক্তার হোসেন, আলাউদ্দিন আলাবক্স, এই 4 জন ঘটনাস্থলে শহীদ হন। মে মাসের প্রথম দিকে পাক বাহিনী গৌরনদী কলেজে স্থায়ী ক্যাম্প স্থাপন করেন। ক্যাম্পে ছিল 2.5 শতাধিক সৈন্য। এত বড় একটা ঘটনার পরেও এখানে কোনো স্মৃতিসৌধ নির্মাণ হয় নাই। ভবিষ্যৎ জাতি কি মুক্তিযুদ্ধের কি ইতিহাস তারা জানবে। সরকারের কাছে বহুবার আমরা আবেদন করছি, কিন্তু এখন পর্যন্ত সরকার আমাদের কার্যকরী একটা স্তম্ভ করিয়া দেয় নাই। মুক্তিযুদ্ধের শেষ দিকে গৌরনদী কলেজে পাক সেনাদের ক্যাম্পে যৌথ অভিযানে আক্রমণ চালায় মুক্তিবাহিনী। দীর্ঘ 28 দিন যুদ্ধের পর পাক সেনারা পরাস্ত হয়। 22 ডিসেম্বর গৌরনদী কলেজে অবস্থানরত পাক সেনারা মিত্রবাহিনীর মেজর ডিসি দাসের মাধ্যমে মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি আমরা যেন সেখানে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ গড়ে তুলি। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে অচিরেই সেখানে প্রশাসনের পক্ষ থেকে সেখানে একটি স্মৃতিস্তম্ভ গড়ে তোলার আমরা চেষ্টা করব। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।